গ্রাইন্ডিংটা কি? গ্রাইন্ডিং is a way of finishing a workpiece by using a grinding wheel. মেইনলি সারফেস ফিনিশিং এর জন্য এটা ইউজ হয় এবং এটার জন্য একটা গ্রাইন্ডিং হুইল থাকে, সেটা ইউজ করে সারফেস ফিনিশিং করা হয়। গ্রাইন্ডিং হুইলসটা কি? দেখো, গ্রাইন্ডিং হুইলস আর মেড আপ অফ থাউজেন্ড অফ অ্যাব্রাসিভ গ্রেনস। ঠিক আছে, গ্রাইন্ডিং হুইলের কিছু প্রপার্টিজ থাকে, সেগুলো হচ্ছে the correct coarseness of abrasive grains, the abrasive grains spaced far enough apart to remove the right amount and kind of chips to keep the wheel from clogging, and the proper bond to produce the right smoothness of finish. এগুলো এগুলো গ্রাইন্ডিং হুইলের কিছু বেস্ট গ্রাইন্ডিং হুইলের কিছু প্রপার্টি। কাইন্ডস অফ গ্রাইন্ডিং কি কি আছে সেগুলো হচ্ছে সিলিন্ড্রিক্যাল গ্রাইন্ডিং হয়, ফ্লাঞ্জ কাট গ্রাইন্ডিং, ফর্ম গ্রাইন্ডিং, internal grinding, surface grinding, and centerless grinding. Cylindrical grinding produces a straight or tapered surface on a workpiece. The workpiece must be rotated as it passes lengthwise across the face of a revolving grinding wheel. এখানে ছবি আছে কিনা? ফার্স্ট একটা cylindrical grinding, plain center type. স্লাইডে আছে সম্ভবত সবগুলো, সেটা দেখাচ্ছি। স্ট্রেট ট্যাপার ফর্ম বিভিন্ন আমরা এখান দিয়ে করতে পারছি, সিলিন্ড্রিক্যাল জব এগুলো দেখতে পাচ্ছি আমরা গ্রাইন্ডিং ইউজ করে আমরা বিভিন্ন ডিফারেন্ট শেপে নিতে পারছি। তারপর প্লাঞ্জ কাট, যেটা এটা এখানে দেয়া নাই দেখছি, স্লাইডে তো অ্যাড করলাম, মনে হলো এটা একটু ফিগার দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছ স্ক্রিন তোমরা? সিলিন্ড্রিক্যাল গ্রাইন্ডিংটা যে এরকম দেখো, স্ট্রেট গ্রাইন্ডিং হুইল, এটা ওয়ার্ক পিস, ট্যাপার, টোটাল শেপ, অ্যাঙ্গুলার, এগুলো হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ গ্রাইন্ডিং এভাবে করা হচ্ছে। ইন্টারনাল, সেন্টারলেস। আচ্ছা,
Plunge cut grinding produces a tapered or formed surface on a workpiece as the grinding wheel moves. Form grinding is done with specially shaped grinding wheels that grind the formed surface as in thread grinding. Form grinding grinding wheelটা দেখো কেমন এক্ষেত্রে internal grinding যেটা is done to shape a cylindrical hole এটা তোমাদেরকে দেখালাম দেখতে পাচ্ছ কি internal grinding এর ফিগার yes ma'am এই দেখো ইন্টারনাল গ্রাইন্ডিং এ যেরকম সিলিন্ড্রিক্যাল হোল এর ভেতরে হচ্ছে সারফেস ফিনিশিং এভাবে করা হচ্ছে শেপ এ সিলিন্ড্রিক্যাল হোল তারপর হচ্ছে সারফেস গ্রাইন্ডিং এন্ড সেন্টার লেস গ্রাইন্ডিং দেখো এটা হচ্ছে সেন্টার লেস গ্রাইন্ডিং it is a kind of cylindrical আপনি বইয়ে দেখাচ্ছেন হ্যাঁ মানে ইন্টারনাল গ্রাইন্ডিং এটা হচ্ছে বইয়ে দেখালেন না অন্য না না ওয়েবসাইটে দেখালাম দেখা যাচ্ছে না না ম্যাডাম বইটার সেজন্য জিজ্ঞেস করছি তোমাদেরকে কারণ একসাথে দুইটাই ওপেন হয়নি হয়তো এই যে ফার্স্টে দেখালাম সিলিন্ড্রিক্যাল গ্রাইন্ডিং দেখালাম যে স্ট্রেট ট্যাপার অ্যাঙ্গুলার এগুলো বিভিন্ন ফর্মের এখানে করা যাবে সিলিন্ড্রিক্যাল গ্রাইন্ডিং দিয়ে এই যে হুইল এটা থাকবে আর এগুলো হচ্ছে আমাদের ওয়ার্ক পিস ডিফারেন্ট শেপের ওয়ার্ক পিস আমরা এখানে ফিনিশিং করতে পারবো তারপরে বললাম হচ্ছে ফর্ম দেখালাম ফর্মেটটা হচ্ছে তোমাদের বইয়ে দেখালাম এখানে ফর্মটা দেখছি না দেওয়া নাই সারফেস ফর্মটা দেওয়া নাই এখানে তারপরে বললাম ইন্টারনালের কথা ইন্টারনাল গ্রাইন্ডিং এই যে এরকম এই যে এটা আমাদের ওয়ার্ক পিস আর এই যে গ্রাইন্ডিং হুইল সিলিন্ড্রিক্যাল হোলের ভেতরে এই ধরনের গ্রাইন্ডিং হুইল ইউজ হয় ইন্টারনাল গ্রাইন্ডিং তারপরে সেন্টারলেস গ্রাইন্ডিং যেটা এই যে সেন্টারলেস গ্রাইন্ডিং এটা এই দেখো এটা ওয়ার্ক পিস এটা একটা হচ্ছে অ্যাডজাস্ট হুইল আছে আর ওই পাশে একটা গ্রাইন্ডিং হুইল আছে এই দুইয়ের মাঝখানে হচ্ছে আমাদের ওয়ার্ক পিসটা থাকবে আর এখানে সাপোর্টিং টেবিল আছে একটা centerless grinding is a kind of cylindrical grinding in which the workpiece does not have to be held on centers. It is passed or fed between two wheels. One wheel is a grinding wheel and other is a regulating wheel বলা হয় অথবা adjusting wheel. ঠিক আছে আর সারফেস গ্রাইন্ডিং যেটা সেটা produces flat surfaces. Surface grinding এই যে সারফেস গ্রাইন্ডিং এই দেখো এটা ফ্ল্যাট সারফেস এই যে ওয়ার্ক পিস এখানে দেখো ফ্ল্যাট এটা হচ্ছে সারফেস গ্রাইন্ড এরকম ডিফারেন্ট টাইপ অফ গ্রাইন্ডিং আছে এগুলো গেল গ্রাইন্ডিং এরপরে কাইন্ডস অফ গ্রাইন্ডিং মেশিন যেটা সেগুলো হচ্ছে প্লেন সেন্টার টাইপ সিলিন্ড্রিক্যাল গ্রাইন্ডার এই যে কাইন্ডস অফ গ্রাইন্ডিং মেশিন প্লেন সেন্টার টাইপ সিলিন্ড্রিক্যাল গ্রাইন্ডার এটা একটা আরেকটা হচ্ছে centerless grinding machine, internal grinding machine, surface grinding machine, universal grinding machine. মানে মোটামুটি গ্রাইন্ডিং হুইল গুলোর যেরকম আমি দেখালাম সেই হিসেবে নামগুলো এখানে গ্রাইন্ডিং মেশিনের মানে যেরকম হুইল ইউজ করছি সে ধরনের গ্রাইন্ডিং মেশিনের নাম হচ্ছে এগুলোর একটু আবার ডেসক্রিপশন গুলো পড়তে হবে তো এখানে দেখাচ্ছি আমি একটা গ্রাইন্ডিং সেন্টারলেসটা দেখাবো centerless grinding
treated in a different way and the advantages and disadvantages of centerless grinder. So first we understand some basic fundamentals of the centerless grinders. So what its name is suggests means its name is centerless. Okay. So in another grinding, what happened? The workpiece is fitted between the two center, means center of the headstock and the tailstocks, and it is continuously rotated at the same center. Okay. But in these centerless grinders, they are not rotated on the center of headstock and tailstocks. Okay. That is something different arrangement is there. So centerless grinding is the process of grinding external cylindrical surface, taper surface and the form surface on the workpiece. Means this process is used either for cylindrical surface, taper and the form surface on a workpiece. Here workpiece is not hold on center because its name is suggests centerless. So workpiece is not hold on center, but workpiece is drive and another fixture is hold the workpiece and also provide the rotation to it. So here you see that is the different components of the centerless grinders. This is the grinding wheels, this is the regulating wheels, this is our workpiece, and the workpiece is put on the work rest blade. Okay, and here you see this is the lower slides and this is the upper slides. Figures show sketch of centerless grinding. Centerless grinder consists of grinding wheel, regulating wheels and the work rest. Regulating wheel is also known as the backup wheel. Why it is backup? Because it provides the support to the workpiece. So generally three component is that grinding wheels, regulating wheels and the work rest. Both the wheels are rotated in the same directions. So here you see this is the grinding wheel. Okay, this is rotated in clockwise directions. Here this is the regulating wheels. So it is also rotated on the clockwise directions. And in between this both the wheel workpiece is there and the workpiece is rotated in the opposite direction of the both the wheel. Okay, that is the anti-clockwise direction. The work rest is located between the wheels, means in between these grinding wheels and regulating wheels the work rest blade is provided. The workpiece is placed upon the work rest blade, means workpiece is put on the work rest blade. The grinding wheel is mounted in a wheel head which is rigidly fixed to the machine bed. Okay, so this grinding wheel is not directly in the suspended in the air. It is mounted on the wheel head and the wheel head is mounted on the machine bed. The regulating wheels and the work rest blade support the workpiece. Means what is the function of these regulating wheels and the work rest blade? The function of the both the regulating wheels and the work rest blade are same to support the workpiece. The regulating wheel also control the speed and feed of the workpiece. Means this regulating wheel is also used for control the speed and feed of the workpiece. So that is the three function of the regulating wheel. First, support the workpiece and control the speed and feed of the workpiece. Now before moving ahead, I request to like the video and subscribe my channels for watching the more video related to the manufacturing process as well as for the other subject of the mechanical engineering. The regulating wheel is mounted on a slide so here you see this is the regulating wheels. It is mounted on the slide and slide have a two parts. One is the upper slide, second one is the lower slide. So regulating wheel is mounted on the slide so that its axis of rotations can be moved towards or away from the work rest blade. Means by using this upper slide we are able to move the regulating wheels towards the work rest blades or away from the work rest blade. So here you see this is the arrow in both the directions. So regulating wheels either move in this directions or either moving in these directions. Because this adjustment is required for the size of the workpiece. If diameter is smaller, then we need to put these regulating wheels in a left side. If the diameter is larger, then we need to move the regulating wheels towards the right side. This adjustment is required to accommodate the job of different diameters on the machine for grinding. The work rest have also adjusted in vertical directions as per the requirements. Means
according to the diameters and the size of the workpiece, we also need to the vertical motion control of the work rest plates. Okay, sometimes we need to the in higher positions. This here you see in this, the work rest blade is exactly at the center of the both the wheel. Okay, but sometimes we require it is in the bottom, sometimes we require in the up directions. So this control is done by using this lower slide control. If the axis of the job is too near the center line of the wheel, the job is well supported but not suited for the proper grinding. Means here you see this is the center line. Okay, and the center of the workpiece is something different. Okay, that is a certain distance is there. Okay, and then what that is written in this sentence, the axis of the job is too near the center line, means this axis, means this center of the workpiece and this axis is too near, means distance is small. Then what happens, the job is well supported, means the support to the workpiece is well, but it is not suited for the proper grinding. Also, if the job axis is too far away, means the distance between this axis and the center of the workpiece is too far, means the space between this axis and the center of the workpiece is too higher. Then what happen? At that time, the plane containing the axis of grinding and the regulating wheel job is not properly supported. Okay, means workpiece is not properly supported. Then what happen when the workpiece is not properly supported? It start to vibrates, and when the vibrating is start, the grinding resulting is chatter mark on the job, means some scratches are shown onto the surface of the workpiece. So usually height of the job center line from the center line of the wheel is kept about the half of the diameter of the job, means it's equal to the radius, means the center of the workpiece and this axis have a distance of the radius is equal to the radius. So wheel is kept about half of the diameter of job with maximum of about 12 mm, means maximum is also controlled, that is at 12 mm. Suppose the diameter of the workpiece is 30 mm. Okay, so what is the, according to this diameter calculation is indicate it is the 15 mm. Okay, but what the maximum is about the 12 mm. Now here we understand the various type of the feed. Okay, means centerless grinding can be done by following three way. Then after we understand what is the advantages and disadvantages of the centerless grinders. First method of the is through feed centerless grinding. Through feed means workpiece is completely passed from the two wheel. Okay, means from the two grinding wheels workpiece is completely passed. So in this process the work is passed completely through the space between the grinding wheels and regulating wheels, means from the one end of the wheel the workpiece is enter and from another wheel the final workpiece is coming out. So it is useful for grinding a long slender shaft without the shoulders, means the shaft which have a smaller diameter and the larger length, it is called as the slender shaft. So these type of the jobs are created by using this through feed centerless grindings. Second one is the in feed centerless grinding. So this process is suitable for axis symmetrical job, means it is also suitable for cylindrical type jobs. This grinding is similar to plunge grinding or a from grindings. Here regulating wheel is drawn back so that job may be placed on the work rest plate. Then it is moved into the feed the work against the grinding wheels, and the end stop is kept to prevent step job from moving behind the limits. Means at the end of the workpiece, that is a one step is putted. Okay, means one end stop is putted. So workpiece is not in and through feed is not there, but it is continuously rotated on the same centers. Okay, and the surface is grinding. End feed centerless grinding. The end feed grinding is suitable for a taper workpiece. Here either the grinding wheels or regulating wheels or both are formed to a taper, means it is used for the taper surface. Then we require the grinding wheel is either tapers or either the regulating wheels or a both are taper surface. Okay, it advances until it reaches the end stops. The regulating wheels and the work rest blades are not withdrawn in this case. Now
we understand the advantages and the limitations of the centerless grinding. So first we go through the advantages. The process is continuous, so useful for a mass production. As true floating condition exists during the grinding process, material recorded in entire length. So no center holes, no chucking or a now here the limitations. এগুলো অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ তোমরা পড়ে নিও। বইয়ে তোমাদের এগুলো প্রত্যেকটা মেশিনের ডেসক্রিপশন দেয়া আছে, তো সেন্ট্রালেস গ্রাইন্ডিং মেশিনটা বেশি ডিটেলসে পড়বা তোমরা, এখানে বইয়েও এটা দেয়া আছে। স্পিডের যেগুলো দেখালো তোমাদের ভিডিওতে ওগুলো এখানেও আছে, তো বলার চেয়ে আমরা দেখালে বেশি সুবিধা হয় ফিডারের জন্য। আর বইয়ের ছবিগুলো তোমাদের একটু পরিষ্কার না, ফটোকপি তো এগুলো বোঝা যাচ্ছে না ঠিক মতো ছবিগুলো। তো এই যে সেন্ট্রালেস গ্রাইন্ডিং মেশিনের যে পার্টস গুলো বলা হলো, এটি যে গ্রাইন্ডিং মেশিন, প্রথমে যে সেন্ট্রালেস যে অপারেশনটা দেখালাম তোমাদের ওই টাইপই হবে এটা। এখানে গ্রাইন্ডিং হুইলটা, the larger the grinding wheel that operates at a rather high speed, the smaller one হচ্ছে regulating wheel, আর মাঝখানে তো ওয়ার্কপিসটা অ্যাডজাস্ট করা থাকবে। Four principal types of centralized grinding হচ্ছে two feed grinding, in feed, তারপরে end feed, আর হচ্ছে combination of in feed and two feed. Two feed যেটা সেটা হচ্ছে in which the workpiece moves from one side of the wheel to the other. This produces only straight cylindrical surfaces. 11 নাম্বার ফিগারে দেখানো আছে যে এটা হচ্ছে টু ফিট। তারপরে ইনফিট যেটা সেটা হচ্ছে যে ইনফিট, এটা similar to plunge or form grinding. It is used when the workpiece has a shoulder or head or some other part that is larger than the part to be ground. তারপরে এটা হচ্ছে এন্ড ফিট। সবগুলো যে বাকি যে গ্রাইন্ডিং মেশিন সেগুলোর ডেসক্রিপশন এখানে আছে, তোমরা ওগুলো একটু দেখে নিও। এরপরে হচ্ছে তোমাদের গ্রাইন্ডিং হুইলের, ওটা একটু আমি বলবো। Grinding wheel. A grinding wheel is made of crushed abrasive held together with a bond. Composition of grinding wheel হচ্ছে type of abrasive grain, তারপরে পার হয়ে গেলাম, bond, grade, structure। এগুলো হচ্ছে তোমাদের এই যে গ্রাইন্ডিং হুইলের স্ট্যান্ডার্ড যে মার্কিং সিস্টেম আছে, এরকম যদি দেয়া থাকে এটা কি মিন করছে, এগুলো কিন্তু প্রত্যেকটা ডিজিট তোমাদের হচ্ছে কোনটা কি মিন করে এটা তোমাদের একটু জানতে হবে। 32A, 46H8VG কোনটা কি মিন করে, এটা ছাড়া অন্য কোনো সিম্বল দেয়া থাকলে সেটা কি হবে, যে এখানে টেবিলে যেগুলো সব দেয়া আছে তোমাদের, হ্যাঁ, কোনটা কি ইন্ডিকেট করে। তো এখানে যে দেখো টাইপ অফ abrasive, যেটা সিলিকন কার্বাইড abrasive is used for grinding materials of low tensile strength. এছাড়াও অ্যালুমিনিয়াম, কপার, সিরামিক্স এন্ড কাস্ট আয়রন ইউজ হয়। তারপরে অ্যালুমিনিয়াম অক্সাইড abrasive is used for materials of high tensile strength. লো এর জন্য সিলিকন কার্বাইড, হাই এর জন্য অ্যালুমিনিয়াম অক্সাইড। হ্যাঁ, তো যেগুলো এখানে দেখো দেয়া আছে 32A, এ ফর অ্যালুমিনিয়াম, ঠিক আছে, অ্যালুমিনিয়াম। আর যেখানে কোন নাম্বার কি ডিনোট করছে দেখো, এখানে অ্যালুমিনিয়ামের আবার 13, 19, 32 এরকম অনেক নাম্বার আছে, তো এটা হচ্ছে 32 অ্যালুমিনিয়াম। তারপরে দেখো 46 আছে, এটা হচ্ছে গ্রেন সাইজ ডিনোট করছে। পরের যেটা গ্রেন, the size of grain selected is determined by the amount of material to be removed, the kind of finish needed and the kind of workpiece to be ground. তো এটা হচ্ছে ফাইন হতে পারে, কোর্স,
কত থেকে কতর মধ্যে হলে কি হবে এটা এখানে দেয়া আছে। সাইজ রেঞ্জ দেখো, 6 to 24 হলে কোর্স, তারপরে 30 to 60 হলে মিডিয়াম, 70 to 180 হলে ফাইন, তারপরে 220 to 600 হলে ভেরি ফাইন। এরকম গ্রেন সাইজ, এটা টেবিলে আমি যেটা বললাম এটা এখানে তোমাদের দেখানো আছে, কত থেকে কত রেঞ্জে হলে কোর্স, মিডিয়াম, ফাইন এন্ড ভেরি ফাইন হবে। এই টেবিল কি মুখস্থ করা লাগবে? এটা তোমাদের মনে রাখতে হবে কোনটা কত হলে কি হবে, যেন এই ধরনের কিছু সিম্বল দেয়া থাকলে যেন ওটা তোমরা এক্সপ্লেন করতে পারো। তারপরে ম্যাম এই টেবিলটা কি ফেরারের বই থেকে? এটা যে কোনো বইয়ে থেকে দেখতে পারো, সব বইয়ে আছে ব্র্যান্ড ইমিশন। তারপরে বন্ড, this is the material and process used to hold the abrasive grains together. কি ধরনের বন্ডিং আছে অ্যাব্রাসিভ গ্রেন গুলোর মধ্যে? ঠিক আছে, এটা হচ্ছে আচ্ছা বন্ডের আগে স্ট্রাকচার ছিল, সেটা এখানে দেখছি না। স্ট্রাকচার এখানে বলা আছে দেখো, the abrasive number of a wheel refer to the relative spacing of the grains of abrasive. The larger the number, the wider the grain spacing. আর ভি হচ্ছে এই যে গ্রেনের মধ্যে বন্ড থাকে সেটা ভিট্রিফাইড, পিভেটেড, রেজিনয়েড, রাবার, ম্যাগনেসাইট, এগুলো হ্যাঁ কি ধরনের বন্ডিং আছে, ভি দিয়ে ভিট্রিফাইড এখানে বোঝাচ্ছে। তারপরে জি, এটা হচ্ছে নর্টন সিম্বল। এখানে লেখাটা খুব ছোট, আমি নিচে যেটা আছে বলে দিচ্ছি সেটা দিচ্ছি। গ্রেড হচ্ছে it is the strength with which the grains are held together with the bond. ও এই স্ট্রাকচার লাস্টে আছে যেটা আমি বলছিলাম, ওখানে লেখাও আছে, তারপরে বলে দিচ্ছি it is the way the abrasive grains are distributed through the bond. In other words, it is the grain spacing. এই যে ক্লোজার, ডেন্স, মিডিয়াম, ওপেন, ওয়াইড, এরকম বিভিন্ন কোনটা কি ধরনের হবে সেটা বুঝতে হবে। যে উপরে যেটা দেয়া আছে তোমাদের ওখানে হচ্ছে এইচ গ্রেড, এইচ আছে হ্যাঁ, এইচ গ্রেড সফট টু মিডিয়াম, এটা এগুলো তোমরা পড়বা কোনটা কি মিন করছে, এটা একটু পড়তে হবে তোমাদেরকে। এটারও একটা ভিডিও আছে, তো তোমাদের এখন ক্লাসের টাইম নাই, আমি এটা তোমাদের ইয়েতে দিয়ে দিব, তোমাদের আর একটা থেকে ক্লাস আছে অনেকের। সেশন আছে না তোমাদের আর একটা থেকে? এটা তোমাদের ক্লাসরুমে আমি দিয়ে দিব, এটা হচ্ছে একটা মার্কিং সিস্টেমের একটা আছে, এটা এখানে দেখিয়েছি, ওই ভিডিও দেখলে আরো বুঝতে পারবা হয়তো, তোমাদের ক্লাসে আমি দিয়ে দিব ক্লাসরুমে। আচ্ছা, তো যাদের ক্লাস হচ্ছে তারা লিভ নিতে পারো, সেশনাল যাদের আছে তারা থাকে। আসসালামু আলাইকুম।
তোমাদের এক্সপেরিমেন্ট গুলো ল্যাব রিপোর্ট সাবমিট করেছো না? ফাউন্ডেড এক্সপেরিমেন্ট রিপোর্ট সাবমিট করেছো? জি ম্যাম, সাবমিট করা হয়েছে। আচ্ছা, তাহলে আর 4টা এক্সপেরিমেন্ট বাকি আছে তোমাদের। মেশিন শপের এক্সপেরিমেন্ট গুলো আছে। লেদ মেশিন, ড্রিল মেশিন, মিলিং আর শেপার আর গ্রাইন্ডিং একসাথে, নাকি কোন দুইটা একসাথে ছিল জানো? আমার তো ঠিক মনে নাই। শেপারে প্ল্যানার মেট। প্ল্যানার ছিল না তোমাদের, এখানে প্ল্যানার ছিল না। এক্সপেরিমেন্টের লিস্টটা তো জারিফ বোধহয় সেন্ড করেছিল আমাকে। ম্যাম, গ্রাইন্ডিং আর ড্রিলিং একসাথে। হ্যাঁ, গ্রাইন্ডিং আর ড্রিলিং একসাথে, আর শেপার আলাদা, লেদ আলাদা, মিলিং মেশিন আলাদা। জি ম্যাম। আচ্ছা, তোমাদের হচ্ছে এই এক্সপেরিমেন্ট গুলো যে তোমাদের ল্যাবে যে মেশিনারিজ গুলো আছে সেই ভিডিও গুলো তোমাদের দেখানো হয়েছিল না, শুধু মেশিন টুলটা দেখিয়েছিলাম। আর বাকি 4টা মেশিনের বাকি ছিল। সবগুলো মেশিনের ডেসক্রিপশন নিয়ে তোমাদের ক্লাসে পড়ানো হয়েছে। এগুলো তোমাদের সব স্টাডি টাইপ আছে, তো তোমাদের ক্লাসে যেগুলো পড়ানো হয়েছে এই যে বিভিন্ন পার্টস, ওয়ার্কিং প্রিন্সিপাল, তারপরে অপারেশন, এগুলোই হচ্ছে তোমাদের ল্যাব রিপোর্টেও লিখতে হবে। তো মেশিন গুলো যেহেতু তোমরা প্র্যাকটিক্যালি দেখতে পারলা না, তো ওইটা আমি একটু দেখাবো তোমাদের। লেদ মেশিন দিয়ে শুরু করি। এই মেশিনের নাম হলো লেদ মেশিন। লেদ মেশিনের মেন পার্টস 5টা। তার মধ্যে হেড স্ট্রোক হলো 1 নম্বর, টেল স্ট্রোক, ক্যারিয়েজ, বেড, কুইক চেঞ্জ গিয়ার বক্স। হেড স্ট্রোকের কাজ হলো পাওয়ার ট্রান্সমিশন করা, কীভাবে পাওয়ারটা জবে যাবে সেটা হচ্ছে হেড স্ট্রোকের কাজ। হেড স্ট্রোকের কাজ হলো জবকে সাপোর্ট দেওয়া। কেন সাপোর্ট দেবো? জবটা যদি লম্বা করে বাঁধা হয় সেই জন্য ভাইব্রেশন যেন না হয় সেই জন্য এই দিক থেকে ধরার জন্য, হোল্ড করার জন্য হেড স্ট্রোকের মাধ্যমে জবকে হোল্ড করা হয়। এরপরে এটার নাম হলো ক্যারিয়েজ। ক্যারি মানে বহন করা, এর জন্য ক্যারিজের কাজ হলো কাটিং টুলকে হোল্ড করা এবং বহন করা। তারপরে এটার নাম হচ্ছে, এটাকে বলা হয় লেদ মেশিনের বেড। বেডের কাজ হচ্ছে ক্যারিয়ার, হেড স্ট্রোক
হেড স্টক এবং ক্যারিয়াসকে ধরে রাখা। কুইক চেঞ্জ গিয়ার বক্স, যার সাহায্যে থ্রেড কাটা যায়। কুইক চেঞ্জ গিয়ার বক্সের সাহায্যে থ্রেড কাটা যায়। মোটামুটি হবে, আরও বিস্তারিত গেলে অনেক। কুইক চেঞ্জ গিয়ার বক্সের সাহায্যে থ্রেড কাটা যায়। কীভাবে থ্রেড কাটবে? প্রথমে আমরা গিয়ার চেঞ্জ করি। গিয়ার চেঞ্জ যখন করব তখন গিয়ার চেঞ্জ করা মাত্র গিয়ারের কাজ হচ্ছে পাওয়ার ট্রান্সমিশন করা, এক জায়গা থেকে অন্য জায়গায় পাওয়ার নিয়ে যায়। যখনই আমরা গিয়ার চেঞ্জ, এটা নিউট্রাল, যখন এটা সিঙ্গেল ঘুরতেছে, কিন্তু যখনই আমরা গিয়ার চেঞ্জ করব তখন গিয়ার চেঞ্জ করলাম, তখন গিয়ার চেঞ্জ করার সঙ্গে সঙ্গে একটা পাওয়ার গেল গিয়ার পিরিয়ডের মাধ্যম দিয়ে স্পিন্ডল, হেড স্ট্রোকে, লেগ চাকে যাবে। আর একটা পাওয়ার আসলো গিয়ার পিরিয়ডের মাধ্যম দিয়ে কুইক চেঞ্জ গিয়ার বক্সে। কুইক চেঞ্জ গিয়ার বক্স থেকে পাওয়ারটা আসলো লিড স্ক্রুতে। এখানে দেখেন লিড স্ক্রু থেকে পাওয়ার যাবে হাফ নাট লিভারের সাথে ক্যারিয়েজে, ক্যারিয়েজ থেকে যাবে কাটিং টুলে, কাটিং টুল থেকে যাবে। এটা যাওয়ার কারণ হলে থ্রেড কাটার সময় ম্যানুয়ালি কাটা যায় না, মেশিনে থ্রেড কাটতে হলে অটোমেটিকলি কাটতে হয়। এটা হলো অটোমেটিকলি করার একটা প্রসেস, এটা থ্রেড কাটিং সিস্টেম। এটার নাম হলো লিড স্ক্রু। লিড স্ক্রুর সাহায্যে থ্রেড কাটা যায়। লিড স্ক্রুর সঙ্গে হাফ নাট লিভারের একটা সংযোগ আছে, এখানে একটা নাট লাগানো আছে, সেই নাটটার নাম হলো হাফ নাট, সেই জন্য এই জিনিসটার নাম হলো হাফ নাট লিভার। হাফ নাট লিভারের সাহায্যে নাটটাকে চালানো হয়। চালানোর ফলে ক্যারিয়েজকে লিড স্ক্রুর সঙ্গে সংযোগ দেওয়া হয়। এটার নাম হলো থ্রেড ডায়াল ইন্ডিকেটর, যার সাহায্যে চিহ্নিত করে রাখা হয় যে আমরা আসলে থ্রেডটা কততে কাটলাম। এ হলো থ্রেড কাটিং সিস্টেম দ্বারা তৈরি। এই কাটিং টুলের সাহায্যে জবকে আমরা অপারেশন করি। এটা হলো এমএস রড। এই এমএস রডের মধ্যে কী কী অপারেশন করা যায় সেগুলো আমরা দেখাবো। তার মধ্যে প্রথম অপারেশন হচ্ছে টার্নিং অপারেশন। যে অপারেশনটা দেখাবো কাটিং টুলের সাহায্যে, সেই অপারেশনটার নাম হলো টার্নিং অপারেশন। টার্নিং অপারেশনটা কাটিং টুলকে আমরা ক্রস স্লাইডের সাহায্যে আমরা সামনে নিয়ে যাই, নিয়ে গিয়ে টার্নিং অপারেশন। টার্নিং অপারেশনের মাধ্যমে আসলে জবের আউটসাইড ডায়ামিটার রিডিউস করা হয়, কমিয়ে ফেলা হয়। এটাকে বলা হয় টার্নিং অপারেশন। এটা হলো টার্নিং অপারেশন। এরপরে যে অপারেশনটা দেখাবো সেটা হলো পার্টিং অপারেশন। পার্টিং অপারেশন আমার যতটুকু জবটা দরকার ততটুকু জবকে কেটে বাদ দিয়ে দেওয়াকে পার্টিং অপারেশন বলে। এভাবে কেটে আস্তে আস্তে আমরা ফিট দেব আর কাটবো, ফিট দেব আর কাটবো, এইভাবে কেটে বাদ দিয়ে দেওয়াকে বলা হয় পার্টিং অপারেশন। এরপরে যে অপারেশনটা আমি দেখাচ্ছি সেটা হলো চ্যাম্পারিং। চ্যাম্পারিংটা কেন করা হয়? হাতের নিরাপত্তার জন্য, দেখতে সৌন্দর্য বৃদ্ধির জন্য চ্যাম্পারিং করা, অর্থাৎ টেপার করা হয়। চ্যাম্পারিং অপারেশনটার মাধ্যমে টেপার করা হয়। টেপার করলে নাট বোল্টটা দেখতে সুন্দর লাগে, স্মুথলি বোল্টটা নাটের ভিতর ঢুকে, এই জন্য চ্যাম্পারিং করা হয়। আর এখন থ্রেড কাটার জন্য আপনি যদি বলেন তাহলে কীটা করবো, সেটা হলো থ্রেড কাটিং অপারেশন। থ্রেড কাটিং অপারেশন এটাকে বলা হয় থ্রেড কাটিং অপারেশন। থ্রেড কাটিং সিস্টেমটা হলো প্রথমে গিয়ার চেঞ্জ করতে হবে। গিয়ার চেঞ্জ করার পরে একটু স্পিডটা কমাই দিতে হবে। হাই স্পিডে থ্রেড কাটা একটু রিস্কি হয়ে যায়। আমরা থ্রেড কাটিং সিস্টেমটা বলবো। থ্রেড কাটিং সিস্টেমটা হলো এখানে লেখা আছে থ্রেডস পার ইঞ্চ, অর্থাৎ এই মেশিনে সেটিং করা আছে 1 ইঞ্চিতে কয়টা থ্রেড কাটা যাবে তার সিস্টেম দেওয়া আছে। সিস্টেমটা হলো কয়টা থ্রেড কাটবো সেই সংখ্যায় যাওয়া লাগবে। সেই সংখ্যায় গেলে এখানে DELTA বলে কয়েকটা অক্ষর আছে, বর্ণা আছে ইংরেজিতে, সেইটা আমাদেরকে এই ডিটা হলো এই ELTA।
আমরা কয়টা থ্রেড কাটবো এই সংখ্যাগুলো এখানে দেওয়া আছে, এখানে 12টা থ্রেড কাটবো। 12টা থ্রেড কাটলে সিস্টেম হলো 12-র উপরে কি আছে সেটা দেখতে হবে, আছে 6। যেহেতু 6 নাম্বার আছে সেহেতু আমরা এই লিভারটাকে এই ডান দিক থেকে 6 এই বাম দিক থেকে 6 নাম্বারে নিয়ে আসতে হবে। 1 2 3 4 5 6 6 থ্রেডের মধ্যে দিয়ে দিতে হবে। আর 12 তাহলে হলো, আর এই লিভারটাকে 6-এর ডান দিকে কি আছে ডি, এই লিভারটাকে আমরা ডি এর ছিদ্রের ভিতরে দিব। তাহলে কি হবে, এই সিস্টেম আমরা যদি সেটিংটা করি তাহলে হবে এই জবের উপরে 1 ইঞ্চি যাইতে, ক্যারেজ 1 ইঞ্চি যাইতে বা কাটিং টুল জবের উপরে 1 ইঞ্চি যাইতে যে সময় নেবে সেই সময়ের মধ্যে এই জবটা বলে জব হোক আর লেদ চাক হোক 12 বার ঘুরবে, তাহলে 12টা থ্রেড হবে। নার্লিং টুল, যার সাহায্যে নার্লিং অপারেশন করা হয়। নার্লিং অপারেশন আমরা কেন করব, হাতে গ্রিপসিংয়ের সুবিধাতে বা ধরার সুবিধাতে, টুলস দিয়ে ধরার সুবিধা যেন পিছলায় না যায়, সেই জন্য স্লিপ খেয়ে না যায়, সেই জন্য নার্লিং করা হয়। নার্লিং করলে জবের উপরে রাফনেস তৈরি হয়। এটা এই হলো তোমাদের লেদের পার্টস, ওয়ার্কিং প্রিন্সিপাল, অপারেশন, এগুলো ডেসক্রিপশন একটু দেখা হচ্ছিল ভিডিওতে। এরপরে ড্রিলিং মেশিন। এই মেশিনটার নাম হচ্ছে রেডিয়াল ড্রিল মেশিন। রেডিয়াল কি জন্য বলা হচ্ছে, এই কারণে যে এটা 360 ডিগ্রিতে হেডটাকে আমি যেখানে ইচ্ছে সেখানে সুইভেল করাতে পারি, সুইভেল করতে পারি। এই জন্য এটাকে বলা হচ্ছে রেডিয়াল ড্রিল মেশিন। ড্রিল মেশিনের কাজ ড্রিলিং করা, মেন উদ্দেশ্য হচ্ছে ড্রিলিং করা। ড্রিল মেশিন অনেক টাইপের হয়, যেরকম এটা রেডিয়াল মেশিন, ড্রিল মেশিন। ওই মেশিনটা হচ্ছে বেঞ্চ ড্রিল মেশিন, ওখানে আছে প্যাডেস্টাল ড্রিল মেশিন, তারপরে ব্রেস ড্রিল মেশিন, হরাইজন্টাল, ভার্টিক্যাল, অনেক ইলেকট্রিক ড্রিল মেশিন, অনেক ড্রিল মেশিন। এই ড্রিল মেশিনটা আমরা কিন্তু শুধু ড্রিলিং করি, ভেরিয়াস ড্রিল করা যায়। হ্যাঁ, তবে প্রথমে আমরা ড্রিল করি, যে পাশের নামগুলো হচ্ছে, এটা হচ্ছে কলাম, এই লম্বাটা হচ্ছে কলাম। এটা হচ্ছে র্যাক গিয়ার, এই গিয়ারটার নাম হচ্ছে র্যাক গিয়ার। র্যাক গিয়ার কী জন্য বলা যায়, কলামটাকে হেডটাকে স্মুথলি উঠানামা করার জন্য। এটা পুরোটা হচ্ছে হেড, এটা হচ্ছে হেড লক। এটা হচ্ছে স্পিন্ডাল লিভার, এই লিভারটার নাম হচ্ছে স্পিন্ডাল লিভার। এটা হচ্ছে স্পিন্ডাল, সাদা এই অংশটার নাম হচ্ছে, এই অংশটার নাম হচ্ছে স্পিন্ডাল। এটা হচ্ছে ড্রিল চাক, এটা হচ্ছে ড্রিল বিট, আর এটার নাম হচ্ছে ড্রিল চাক কি। এই হচ্ছে এটা টেবিল, নিচেটা হচ্ছে বেস, এটা হচ্ছে ভাইস। ভাইসটাকে এটা একটা হোল্ডিং ডিভাইস। তাহলে আমরা এখন ড্রিল করে দেখি কীভাবে ড্রিল করা যায়। প্রথমে এই স্পিনার লিভারটা আস্তে করে নামাতে হবে, জবে টাচ করাতে হবে, টাচ করার পরে প্রেস করতে হবে হাত দিয়ে।
এরপরে বিলিং মেশিন। বলেন ভাই। হ্যাঁ স্টার্ট। মেশিনের নাম হলো কলাম অ্যান্ডি টাইপ হরিজেন্টাল ইউনিভার্সাল মিলিং মেশিন। মেন পার্টস: বেঞ্চ, নি, স্যাডেল, টেবিল, ওভারআর্ম, কলাম, স্পিন্ডেল। আমি আবার রিপিট করি: বেঞ্চ, নি, স্যাডেল, টেবিল, ওভারআর্ম, কলাম, স্পিন্ডেল। এই মেন পার্টসগুলো ছাড়াও আরও অন্যান্য পার্টস আছে যেগুলোকে অ্যাক্সেসরিজ বলা হয়, সেটা পাওয়া যাবে, বাদ দিতে হবে। এখানকার মেন পার্টসগুলো বাদ দিয়ে বাকিগুলো অ্যাক্সেসরিজ। এক্সারসাইজ ওটা আমি ইয়া করে দেবো না, আপনি হচ্ছে এখন কীভাবে কাজ করে? আর এটা কাজ করে হলো এখানে এটা মেন সুইচ অন করা হলো, এটা মেশিনের জন্য সুইচ, এটা অন করা হলো। তারপর এখানে তিনটা সুইচ আছে, একটা কুলেন্টের জন্য, একটা কাটার, এখানে যে কাটার আছে কাটারের জন্য, হ্যাঁ, এবং একটা টেবিলের মুভমেন্টের জন্য। তো আমি প্রথমে কাটার এখানে কাটারটা সার্কুলার মোশনে ঘুরতেছে এবং জবটা বিপরীত দিকে যাচ্ছে, যেটাকে বলা হয় কনভেনশনাল মিলিং, বিপরীত ডাইরেকশন যাচ্ছে। কাটার রোটেশন হলো অ্যান্টি ক্লকওয়াইজ, আর জবের মুভমেন্ট হলো ক্লকওয়াইজ, এটা হলো কনভেনশনাল মিলিং। টেবিলের মুভমেন্টটা যদি চেঞ্জ করে দেওয়া হয় তাহলে টেবিলের মুভমেন্টটাও অ্যান্টি ক্লকওয়াইজ, কাটারের মুভমেন্টটাও অ্যান্টি ক্লকওয়াইজ, এটা হলো ক্লাইম্বিং। ডিভাইডিং হেড বা ইন্ডেক্স হেড, এটা দিয়ে গিয়ার কাটা হয়। মোট কথা গিয়ারের যে পরিধি তার সমান দূরত্বে যে কোনো সংখ্যা ভাগ করা হয়। এটার মেকানিজমটা হলো যে এখানে ইন্ডেক্স ক্র্যাঙ্কপিনটা এভাবে ঘোরালে পারে এখানে জবটা ঘুরে। এটার মেকানিজমটা হলো এটা যে কোনো একটা পয়েন্ট থেকে যদি 40 বার ঘোরানো হয় তাহলে এখানে যে জবটা আছে সেটা একবার ঘোরানো যাবে। এটা যদি একবার ঘোরানো হয় তাহলে জবটা ঘুরবে 1/40। এটা রেশিও হলো 40:1। যদি এটা পরিধিকে 40 ভাগ করা হয় তাহলে এটাকে একবার ঘোরালে এটা 1/40 বার ঘুরবে, আর একবার ঘোরাবো এটা 2/40। এইভাবে এটাকে 40 বার ঘোরানো কমপ্লিট হলে জবটা একবার ঘুরবে এবং পরিধি 40 ভাগ হবে। এটাই হলো ডিভাইডিং হেড বা ইন্ডেক্স হেডের মেকানিজম। ওভাবে সেট করে দিলে সে ওই ডিসটেন্সে ওই একটা করে টিক কাটতে থাকবে, একটা করে ডিস্টেন্সে, ওই ডিস্টেন্স যতটুকু প্রয়োজন ততটুকু সে মুভ করবে এবং একটা করে সে টিক কাটবে। এভাবে ক্যালকুলেশন আছে, ক্যালকুলেশনের মাধ্যমে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। 40/n, n হলো নাম্বার অফ টিথ।
এন যদি 40 হয় তাহলে আই হবে 1, মানে একবার ঘোরাবো। এন যদি 20 হয় তাহলে আই হবে 2, সেখানে দুইবার ঘোরাবো। তাহলে এখানে যতটুকু ঘোরা সেটা ততটুকু ঘুরে যাবে। এটা ঘোরানো হলে এখানে জবটা মুভ করবে, এখানে জবটা মুভ করবে। এটা যদি এভাবে 40 বার ঘোরানো হয় তাহলে এখানে যে জবটা আছে সেটা একবার ঘুরবে। এটা একবার ঘোরালে পারে এটা 1/40 ঘুরবে। এটাই হলো মেকানিজম, মেন মেকানিজম। এবং গিয়ার কাটিং ক্যালকুলেশন এটা আরও আলোচ্য বিষয়, হ্যাঁ, যেটা সেকেন্ড ইয়ারে নাই, যেটা ফোর্থ ইয়ারে ওটা দেখানো হয়। এখানে তোমাদের ইন্ডেক্সিং হেডটা দেখানো আছে, এখান থেকে যে গিয়ার কাটিংটাও দেখিয়েছে তোমাদের এই ভিডিওতে। যে কথা বলছিলাম তোমাদের, আরো একটা ভিডিও আছে, ওটা আমি আরেকটা সেশনাল নিচ্ছি আর একটা ইয়ারে, তো ওটাতে আরো ডিটেলস আছে ওদের। তোমাদের দরকার নেই অবশ্য, ফোর্থ ইয়ারে আবার আছে তোমাদের এগুলো ডিটেলস। এটা হচ্ছে আমাদের হচ্ছে শেপার মেশিন। এই মেশিনটার নাম হচ্ছে শেপার মেশিন। এটা হচ্ছে র্যাম, এই অংশটার নাম হচ্ছে র্যাম। এটা হচ্ছে র্যাম ক্ল্যাম্প নাট, এটা হচ্ছে সুইভেল নাট, এটা হচ্ছে ফিড হুইল, এটা হচ্ছে টুল পোস্ট, এটা হচ্ছে ক্লাপার বক্স। এই বক্সটার নাম হচ্ছে ক্লাপার বক্স। তালির মতো শব্দ হচ্ছে, এর জন্য এটার নাম হচ্ছে ক্লাপার বক্স। ক্লাপার বক্সের সাথে কী লাগানো আছে? টুল পোস্ট লাগানো আছে। এটা হচ্ছে মেশিন ভাইস, এটা একটা হোল্ডিং ডিভাইস। এটা হচ্ছে টেবিল, টেবিলের উপরে কি আছে? মেশিন। এটা হচ্ছে টেবিল হুইল, এটা ঘুরলে কিছু টেবিলটা মুভমেন্ট করছে, এটা হচ্ছে টেবিল হুইল। এটা হচ্ছে র্যাচেট মেকানিজম, এটার কাজটা হচ্ছে টেবিলকে অটোমেটিকলি মুভমেন্ট করে, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ। এটা হচ্ছে ক্লাচ অন অফ লিভার, এই লিভারটার নাম হচ্ছে ক্লাচ অন অফ লিভার, মানে মেশিনকে একবার এঙ্গেজ করবে, একবার ক্লাচকে ডিসএঙ্গেজ করবে। এটা হচ্ছে গিয়ার বক্স, এটা হচ্ছে গিয়ার বক্স লিভার। গিয়ার বক্সের কাজ কি? মেশিনের স্পিডটা কন্ট্রোল করবে। ওর উপরে আসে এটা হচ্ছে মোটর, এটা হচ্ছে বেল্ট। বেল্ট কি? পাওয়ার ট্রান্সফার হচ্ছে পুলি, পুলির মাধ্যমে বেল্ট দিয়ে পাওয়ারটা যাচ্ছে। এটার নাম হচ্ছে রকার আর্ম, এর লাল যে দণ্ডটা দেখা যাচ্ছে এটা হচ্ছে রকার আর্ম। এটা হচ্ছে স্লাইডিং ব্লক, মাঝখানে যেগুলো আমরা কাজ করি, যে কাজটা করবো একটা ভি ব্লক করবো। এটা কীভাবে করা যায়? ফ্ল্যাট সারফেস তৈরি করে ভি ব্লক করব। এটাতে হচ্ছে স্লটও করা যায়, অনেক কিছুই অপারেশন আছে। সেভাবে কী কী কাজ করা যায় যদি বলি, তাহলে কী বলে? ফ্ল্যাট সারফেস করা যাবে, স্লট কাটা যাবে। সেই স্লটটা কি ভেরিয়াস স্লট হতে পারে, ভি স্লট, টি স্লট, স্কোয়ার স্লট, এক্সটার্নাল কি, ইন্টারনাল কি, এই কাজগুলো আমরা শেপের মেশিনে করতে পারি। মেশিনের পাওয়ার অনেক রাখি। পাওয়ারটা কী? মেশিনের শুধুমাত্র মোটরের পাওয়ার আছে, এখনই পাওয়ারটা আমাদের মেশিনে আসে না। আসলে একদিকে এটার নাম কী বললাম আমি? ক্লাচ অন অফ লিভার। ক্লাচটাকে যখন এনগেজ করছি তখন মেশিন অন, যখন ডিসএনগেজ করলাম তখন মেশিন অফ। আমাকে ফিট দিচ্ছে, আসতে দিচ্ছি। আমি এটা যখন ম্যানুয়ালি নিচ্ছি, টেবিলটাকে আমি ম্যানুয়ালি নিচ্ছি, এটা অটো করে দেবো।
এখন আমাদের এটা ফ্ল্যাট হয়ে গেছে। ফ্ল্যাট হয়ে গেছে, একদম আচ্ছা। করে দিচ্ছি। হয়ে যাচ্ছে। এই মেশিনটির নাম হচ্ছে গ্রাইন্ডিং মেশিন। গ্রাইন্ডিং মেশিনের কাজ কি? গ্রাইন্ডিং মেশিনের পার্টসের নাম হচ্ছে, এটা হচ্ছে কলাম, এই লম্বাটা হচ্ছে কলাম, এটা মোটর, এটা হচ্ছে গ্রাইন্ডিং হুইল। এটাই সিম্পল পার্ট। মোটরের সাথে একটা পুলি লাগানো আছে, মোটরের সাথে এবারে পুলি লাগানো, পুলি থেকে বেল্টের মাধ্যমে আসছে আবার পুলি, পুলির এই সাইডে স্পিন্ডেল আছে, স্পিন্ডেলের দুই সাইডে কী আছে? গ্রাইন্ডিং হুইল আছে। এই হুইল দিয়ে আমরা কী করবো? স্মুথনেস করবো। আমরা নেক্সট কী করলাম? ড্রিল মেশিনে ড্রিল করার সময় দেখা গেলো যে পিছন সাইডে যে রাফনেসটা আছে, এই রাফনেসটাকে আমরা এই গ্রাইন্ডিং মেশিন দ্বারা স্মুথ করব। মেশিন অন করি, দেখো স্মুথ হয়ে গেছে। আমরা কী করবো? গ্রাইন্ডিং মেশিনে আর কী করা যায়? শুধু লেড মেশিনের যে টুলগুলো ব্যবহার করি, এই টুলগুলো অনেক সময় কাজ করতে গিয়ে এজগুলো নষ্ট হয়ে যায়, তখন পুনরায় শার্পনেস আনার জন্য আমরা এই গ্রাইন্ডিং মেশিন ব্যবহার করি। এটা হচ্ছে গ্রাইন্ডিং মেশিন। এগুলো ছিল তোমাদের ল্যাবের গুলো করা ভিডিও। সবগুলো মেশিনেরই আমি ডেসক্রিপশন তো অলরেডি বলেছি, আর কি প্রয়োজন আছে বলার? শুনছো তোমরা? শুনতে পাচ্ছ আমার কথা? ইয়েস ম্যাম, শুনতে পাচ্ছি। জি ম্যাম, জি ম্যাম। বলছি যে এক্সপেরিমেন্ট গুলো তো অলরেডি মানে এই মেশিন গুলো এক্সপ্লেন করলাম এতদিন ধরে তোমাদের ক্লাসে। এখন আর কি বলার প্রয়োজন আছে এগুলোর উপরে সেশনালের জন্য আলাদা করে? না ম্যাম, চলবে। সেশনালে মিস আমাদের এই যে কুইজে মিস কোশ্চেন কিরকম আসবে মিস, এই ব্যাপারে মিস একটু ধারণা দিয়ে দিলে মিস আগে থেকে ভালো হয় মিস, পড়তে কুইজে সুবিধা। তো তোমাদের ওই তো সেশনাল ওই প্রত্যেকটা এক্সপেরিমেন্ট রিলেটেড ছোটখাটো যে বিষয়গুলো সেগুলোই পড়তে হবে। মিস একটা দুইটা এক্সাম্পল দিলে ভালো হইতো মিস। ফাউন্ড্রি মেশিন সব দুইটারই তোমাদের যেগুলো এক্সপেরিমেন্ট রিলেটেড যেগুলো থিওরিটিক্যাল বিষয় আছে ওগুলো সব বই থেকে পড়বা, কারণ হাতে কলমে তো কিছু দেখতে পারলা না তোমরা। তো ওই রিলেটেড জিনিসগুলো তোমরা বই থেকে, যে কোনো বই থেকে হোক যেখান থেকে হোক পড়ে নিবা ওগুলো। আর মেশিনারি গুলো তো তোমাদের মোটামুটি থিওরিটিক্যালি, তো এগুলো তো কোনো ই নাই, শুধু ইয়ার ফাউন্ড্রি গুলো একটু আলাদা আছে কিছু বিষয়। ওগুলো তোমরা আমি যা যা দেখিয়েছি ওই তো সব রিলেটেড টপিকের উপরে পড়তে হবে।
তোমরা এই রিপোর্ট গুলো কবে সাবমিট করবা? ম্যাম আমাদের তো 18 তারিখ পর্যন্ত ক্লাস হবে জুলাইয়ের 18 তারিখ রবিবার আর কি ম্যাম, তো 18 তারিখের মধ্যে আমরা সাবমিট করি। 18 তারিখ এতদিন, মানে ঈদের একেবারে তো আগে ক্লাস অফ হবে তোমাদের, তার মানে হ্যাঁ ম্যাম, 18 তারিখ ক্লাস করে অফ, 19 তারিখ থেকে অফ। 30 তারিখ না 21 তারিখ থেকে ঈদ হওয়ার কথা সম্ভবত। ম্যাম 21 তারিখ সম্ভবত ঈদ। ঠিক আছে, তোমরা ওই 18 তারিখের মধ্যে সাবমিট করো 4টা রিপোর্ট। আর ম্যাম আমরা তাহলে 18 তারিখ আমাদের কুইজও দিয়ে দিই, ল্যাব কুইজ যেটা। ঈদের আগে দিবা কুইজ? জি ম্যাম, আগেই মানে শেষ করে ফেলি সবকিছু, খালি বোর্ড পেপারটা বাকি থাকলো তাইলে। আমার সমস্যা নাই, তোমরা দিতে চাইলে আমি নিয়ে নেবো। জি আমরা দিয়ে দিতে যাচ্ছি। কবে দিবা? 18 তারিখে দিবা? জি ম্যাম 18 তারিখে দিই, আর ল্যাব রিপোর্ট গুলো 18 তারিখের মধ্যে সাবমিট করে দিব। তাহলে ম্যাম ঠিক আছে, আমাদের তাহলে ল্যাব, তোমাদের অ্যাসাইনমেন্টটা আমি সেভ করে রাখবো, আমি ভুলে যেতে পারি, এটা মনে করে করিয়ে দিও তোমরা। তাহলে কুইজটা তোমাদের 20 মার্কস থেকে হয় বোধহয় কুইজ। ম্যাম কুইজের এমসিকিউ এটা শর্ট টাইপের কোশ্চেন থাকতে পারে বা এমসিকিউ থাকতে পারে, তো 2-3 মার্কের মধ্যেই থাকবে সবকিছু কোশ্চেন। এমসিকিউ থাকলে তো 1 মার্ক করে থাকবে, শর্ট কোশ্চেন থাকলে 2-3 মার্কের বেশি থাকবে না কোনোটাতেই। আর যেগুলোর হচ্ছে সিস্টেমেটিক ডায়াগ্রাম আছে কিছু, সেগুলো হয়তো তোমাদেরকে শিখতে হতে পারে একটু। আর সবকিছু ফাংশন জানতে হবে কোনটা কি, বেশি ব্রড কোশ্চেন কিছু থাকবে না ওরকম, কিন্তু ছোটখাটো কোশ্চেন গুলোই থাকবে। আর ওই তো বললাম যেটা স্কিমেটিক ডায়াগ্রাম গুলো একটু দেখতে হবে তোমাদের, কিছু কিছু জিনিসের আছে তোমাদের এক্সপেরিমেন্ট রিলেটেড, ওগুলো দেখতে হবে। আর কি তোমাদের করানো হয়েছে, স্যান্ড মোল্ড কাস্টিং করেছো, ওদিকে ফোল্ড মেকিং, আর সিঙ্গেল পিস প্যাটার্ন, স্প্লিট প্যাটার্ন। তারপরে আচ্ছা, তোমরা প্রত্যেকটা এক্সপেরিমেন্টের নাম পড়ে ওগুলো করার চেষ্টা করবা, যে এটার জন্য এক্সপেরিমেন্টের জন্য তোমাদের কি কি জানা প্রয়োজন সেই হিসাবে তোমাদের পড়াশোনা করতে হবে, ঠিক আছে? এক্সপেরিমেন্ট নাম পড়ে বুঝতে হবে এটার জন্য কি কি জানা প্রয়োজন, সেই জিনিসগুলো থিওরিটিক্যাল নলেজ তোমাদেরকে নিতে হবে। ঠিক আছে, তোমরা তাহলে পড়াশোনা করো ওগুলো, আর কোনো সমস্যা হলে আমাকে বলো। 18 তারিখ তো দেরি আছে, আজকে 4 তারিখ। হ্যাঁ হ্যাঁ, এই ভিডিও গুলো দিয়ে দিব তোমাদের, যে 4টা দেখালাম মেশিন, এগুলো দিয়ে দিব। তবে তোমরা হচ্ছে ইয়া করো, মানে সেভ করে নিও তাড়াতাড়ি, 2-3 দিন আমি রাখবো হয়তো, কারণ গুগল ড্রাইভে অনেকগুলো ক্লাস নিচ্ছি, ওই মানে গুগল ড্রাইভ একদম হয়ে যাচ্ছে, স্পেস থাকছে না কোনো। এই জন্য তোমরা সবাই ওটা ডাউনলোড করে নিও, দিয়ে তাহলে আমি আবার রিমুভ করে দিব এটা, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি ক্লাস শেষ করছি, হ্যাঁ? তোমরা এগুলো পড়াশোনা করো ভালো করে, আর যেভাবে তোমাদের ইনস্ট্রাকশন দেওয়া আছে সেভাবে রিপোর্ট গুলো লিখে সাবমিট করো। রিপোর্ট কিন্তু কেউ কপি করবা না, বারবারই আমি একই কথা বলছি। এখন তোমরা কি করছো আমি জানি না, যখন তোমাদের খাতাগুলো দেখবো তখন বুঝতে পারবো তোমরা কে কি করেছো। কপি করলে কিন্তু মার্ক দিব না, এমনিতে তোমাদের কোনো কিছু মানে ইভালুয়েশন করার কোনো ওরকম স্কোপ নাই, তার মধ্যে যদি দেখে দেখে রিপোর্ট লিখো তাহলে কি মার্ক দিব কাকে, বলো? মার্ক দেওয়ার আর কোনো ওয়ে থাকছে না। এই প্যান্ডেমিক সিচুয়েশনের জন্য তোমরা তোমাদের সুবিধা মতোই রিপোর্ট সাবমিট করছো, আমি সময় নিয়ে কোনো ক্লাসেই কাউকে কিছু বলছি না, যে তোমাদের যেদিন সুবিধা হচ্ছে সেদিনই তোমরা সাবমিট করছো, আমিও কিছু বলছি না। কিন্তু তারপরে যদি কপি পেস্ট করো তাহলে কিন্তু মার্কও সেরকম পাবো, আমি বারবারই বলে আসছি। তারপর তোমরা কি করছো আমি জানি না, যখন খাতা দেখবো তখন আমি বুঝতে পারবো, আমি কিন্তু কনসিডার করবো না তখন, কিন্তু তোমরা কথা শুনছো না বলার পর, যদি না শুনে থাকো। তো ঠিক আছে, হ্যাঁ, ভালো থাকো সবাই, পড়াশোনা করো ভালো করে। জি আল্লাহ ম্যাম, হাফেজ। আসসালামু আলাইকুম।